হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12। ছাত্র জীবনের প্রথম দুটো গুরুত্বপূর্ণ যে পরীক্ষা বলতে গেলে সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেবে, তো তাদের যে একটা উইশ কিংবা তাদের একটা থাকে সবসময় যে একটা বিজ্ঞান নিয়ে পড়ার ক্ষেত্রে, কারণ মাধ্যমিকের তুলনায় এইচএসসি সিলেবাস অনেকটাই ফারাক রয়েছে, বলা যেতে পারে যে পুকুর থেকে সমুদ্রে ফেলার মতো প্রায়। তাহলে এইরকম সিচুয়েশনে যে সিলেবাস যে আমাদের রয়েছে বিভিন্ন বিষয়, সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ম্যাথ হোক, তো টেনের তুলনায় অনেকটাই বেশি থাকে। আর তোমরা যেহেতু একাদশ শ্রেণীর সিলেবাস কমপ্লিট করেছো, তো সেখানেও তোমরা অনেকটাই সিলেবাস করেছো ক্লাস 12 এর মতোই। কিন্তু ব্যাপার হচ্ছে 2019 সাল এবং 2019 সালে যে লাস্ট পরীক্ষা হয়েছিল ফিজিক্সের 11 এবং 12 তারপরে 2020 এবং 2021 সালে যেহেতু ফিজিক্সের কোনো পরীক্ষা হয়নি, তো সেই জন্য অনেকেরই প্যাটার্ন নিয়ে একটু সন্দেহ রয়েছে। কারণ হচ্ছে 2021 সালের জন্য রিডিউস সিলেবাস রয়েছিল, তো এবারে 2022 সালে সেটা রিডিউস থাকবে কি থাকবে না সেটা তো এখন বলা মুশকিল। তো আপাতত কোনো যেহেতু নির্দেশ নেই শিক্ষা সংসদ থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে, সেই জন্য নর্মাল যেটা সিলেবাস অর্থাৎ পুরো ক্লাস 12 এ যা সিলেবাস ছিল আগে অর্থাৎ 2019 সাল অবধি সেইটাই পড়তে হবে, সেই প্যাটার্নটাই ফলো করতে হবে। তো সবচেয়ে প্রথমে তোমাদের আমি দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে টোটাল সিলেবাস সেটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, সে ম্যাথ হোক, ফিজিক্স হোক, যাই হোক, আমাদের ফিজিক্সে কেমিস্ট্রি বায়োলজির মতোই টোটাল 100 মার্কস এর মধ্যে থিওরি থাকে 70 আর প্র্যাকটিক্যাল থাকে 30। তো প্র্যাকটিক্যাল সম্বন্ধে আমি শর্টেই বলছি, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ প্র্যাকটিক্যাল সম্বন্ধে একটু আলোচনা করতে কিরকম কি ব্যাপার, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। পরে যখন স্বাভাবিকভাবে পরিস্থিতি স্কুল নর্মাল ক্লাসেস হবে তখন আমি আবার নাহলে তোমাদের সেটা বলে দেবো। তো আপাতত ইন শর্ট বলি, এই প্র্যাকটিক্যাল 30 নম্বর যেটা হয়, গ্রুপ এ গ্রুপ বি বলে দুটো প্র্যাকটিক্যাল তোমাদের করতে হয়। একটাতে ইলেকট্রিক্যাল প্র্যাকটিক্যাল গুলো থাকে আর একটাতে নন ইলেকট্রিক্যাল প্র্যাকটিক্যাল গুলো থাকে। সেটা অবশ্য নন ইলেকট্রিক্যাল বলাটাও ভুল, সেখানে ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল গুলো থাকে। মোরালেস ইলেকট্রিক্যাল প্র্যাকটিক্যাল, ইলেকট্রনিক্স রিলেটেড প্র্যাকটিক্যাল, অপটিক্স রিলেটেড প্র্যাকটিক্যাল সাধারণত 12 এর সিলেবাসে থাকে। তো এবারে সিলেবাসে অনেকগুলোই প্র্যাকটিক্যাল রয়েছে, 20 প্লাস রয়েছে, কিন্তু যে স্কুলে যতগুলো মোটামুটি করানো হয়ে থাকে, কারণ সব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি মানে একই নয়, কোথায় খুব বেশি, কোথায় 20-25 জন রয়েছে, 10-15 জন রয়েছে। তো সেখানকার স্যার ম্যাডামরা যেভাবে উচিত মনে হবে আর ল্যাবরেটরি ফ্যাসিলিটি কিংবা ল্যাব ইকুইপমেন্ট কেমন রয়েছে তার উপর, তো যতগুলো করানো হবে সেগুলোকে ভালো করে মেনটেন করা, খাতায় সেকশন এ এবং সেকশন বি এর জন্য দুটো আলাদা খাতা করা, সেই খাতাটা ঠিকঠাক মেনটেন করা, তার সই করানো, নিখুঁতভাবে খাতাটা লেখা, যা ভুল ত্রুটি থাকবে স্যার ম্যাডামদের সঙ্গে আলোচনা করে সেটাকে ঠিক করে নেওয়া। তো খাতার জন্য একটা নাম্বার বরাদ্দ থাকে, তো সেই নাম্বারটা যেটা থাকে সেই নাম্বারটা তোমরা ধরো অ্যারাউন্ড 6 মার্কস এর মতো, 5-6 মার্কস এর মতো, তো সেই নাম্বারটা। আর দুটো প্র্যাকটিক্যাল করতে হয়, সেকশন এ থেকে একটা, সেকশন বি থেকে একটা, সেটা লটারির মাধ্যমে নির্ধারিত হয়। এবার যে দুটো প্র্যাকটিক্যাল তোমরা করবে সেটা আবার কি না, দুটো করার সময় যেহেতু তোমাদের 11 এর কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি, তো সেটাতে কি করা হয় না, কাউন্সিল থেকে প্রশ্ন আসে এবং তোমাদের কাউন্সিলের খাতাতে অর্থাৎ এক্সামিনেশন পেপার যেরকম যেরকম মাধ্যমিকে তোমরা দিয়েছো, তাতে তোমাদের যে প্র্যাকটিক্যালটা থাকবে তা মূলনীতি লিখতে হয়, তারপরে পরীক্ষার ফল সেগুলো সারিবদ্ধভাবে একদম লিপিবদ্ধ করতে হয় আর সিস্টেমেটিক ওয়েতে করতে হয়। আর প্রত্যেকটা যে ছক থাকবে, ছকে যে তোমরা ডেটাগুলো কালেক্ট করবে অর্থাৎ মেজারমেন্ট নেবে কিংবা অবজার্ভ করবে, সেগুলো একটা অন্তত সই করানো। তো সেখানে একটা নাম্বার, খাতা একটা নাম্বার, 12 এ একটা 3 মার্কস এর প্রজেক্ট করতে হয়, সেটা টিচাররা যেটা অ্যাসাইন করে দেবেন সেটা করতে হবে, জমা দিতে হবে, সেখানে 3 মার্কস থাকে। একটু কম নাম্বার তুলনামূলকভাবে বায়োলজি কিংবা কেমিস্ট্রি কিংবা ম্যাথের তুলনায়, ফিজিক্সে শুধু প্রজেক্ট থাকে 3 মার্কস। আর যে দুটো প্র্যাকটিক্যাল তোমাদের আসবে লটারির মাধ্যমে, সেই প্র্যাকটিক্যাল সংক্রান্ত মৌখিক পরীক্ষা হয়, সেটা ভাইবা আমরা বলি, সেটাতেও কিছু মার্কস থাকে। তো পুরোটা মিলে হচ্ছে 30 মার্কস। তো যদি একটু কথা শুনে সিস্টেমেটিক ওয়েতে যদি করো তাহলে কিন্তু এখানে 27 তো অবশ্যই পাওয়ার কথা, যদি ভালো করে করো 29-30ও পেতে পারো। তো এখানে একটা ভালো পার্সেন্টেজের নাম্বার, মানে 90% এর এভব নাম্বার পাওয়ার সম্ভাবনা এখানে থাকে। কিন্তু মূল যেটা সমস্যা হচ্ছে সেটা থিওরি নিয়ে, কারণ থিওরিতে প্র্যাকটিক্যালে নাম্বার পাওয়াটা যতটা সহজ, থিওরিতে পাওয়াটা কিন্তু অতটা সহজ না। এর জন্য সারা বছর অনেক পরিশ্রম, অনেকটা প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, তাহলেই গিয়ে রেজাল্টটা করা যায়।
তো প্রথমে বলি, যখন থিওরি পরীক্ষা হয়, থিওরি পরীক্ষা তোমরা 12 একটা টেস্ট পরীক্ষা বিদ্যালয় স্তরে হয়, তো সেই টেস্ট পরীক্ষা যখন হয় সেটাও কিন্তু যা প্যাটার্নে থাকে এইচএসও সেই একই প্যাটার্নে থাকে। তো তোমাদের আমি প্রথমে বলি, যেহেতু 2019 এ লাস্ট এইচএস পরীক্ষা হয়েছিল, তো এরকম দুটো পার্টে কিন্তু কোয়েশ্চেন হয়। তো এবার যেমন ধরো এটা হোয়াইট কালারের রয়েছে, এটা ব্লু কালারের রয়েছে, সেটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে, কখন ইয়েলো, কখন ব্রাউন, কখন পিঙ্ক, তো সেই কালার থেকে কিছু যায় আসে না, আলটিমেট হচ্ছে কোয়েশ্চেন। তো একটা থাকে পার্ট বি এইটা, আর এইটা হচ্ছে পার্ট এ। তোমরা নিশ্চিত লেখা দেখতে পাচ্ছ এখানে পার্ট এ, আর এখানে দেখো পার্ট বি। তো দুটোতেই মধ্যে এইটা যেটা থাকে এটা কিন্তু প্রশ্ন উত্তর একসঙ্গে, আর এটাতে শুধু প্রশ্ন। অর্থাৎ পার্ট এ তে যা যা প্রশ্ন রয়েছে এগুলো উত্তর কিন্তু সবগুলো লিখতে হবে খাতায়, যে খাতাটা কাউন্সিল থেকে যেটা মাধ্যমিকে তোমাদের পর্ষদ থেকে খাতা দেওয়া হতো ওইরকম খাতা, পরীক্ষা খাতায়। আর এইটা কিন্তু নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর এখানে কিন্তু এইটাতে আর এইটা দুটোতে তিনটে ভাষায় প্রশ্ন থাকে, বাংলা, ইংলিশ এবং হিন্দি। প্রত্যেকটা, অর্থাৎ আমি যদি পার্ট বি এর কথা বলি, এখানে কিন্তু ইনস্ট্রাকশন থাকে, পরীক্ষা হবে তোমার ইনস্ট্রাকশন এরকম থাকবে, সেটা পড়ার তোমাদের জন্য পড়ানোর সময়ও থাকে। তো এইখানে যেটা সেকশন 1, এই সেকশন 1 দেখতে পাচ্ছ, তো সেকশন 1 এ যেটা আমাদের থাকে সেটা কি না, এমসিকিউ থাকে। সেকশন 1 এ এখানকার মধ্যে সেকশন, আমি শর্টেই লিখছি, সেকশন 1 এ 14 মার্কস। সেটা আবার কেমন না, এমসিকিউ 14টা থাকে। 14টাতে এমসিকিউ থাকবে, কোনো বিকল্প প্রশ্ন কিন্তু থাকবে না, 14টাই করতে হবে। এই একটাই দাগ যেখানে কোনো বিকল্প প্রশ্ন থাকে না। প্রত্যেকটা এমসিকিউ 4টে করে অপশন থাকবে, যেটা সঠিক সেটাকে কোনো খাতায় তুলতে হবে না, প্রশ্নের পাশে এরকম ছোট্ট করে বাক্সের মতো দেওয়া থাকবে, যেরকম আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একটাই প্রশ্ন, প্রথমে দেখো কেমন রয়েছে, বাংলায়, তারপরে ইংলিশে, তারপরে হিন্দিতে। তো বাক্স কিন্তু একটাই দেওয়া থাকবে, তোমরা যে ভাষাই ফলো করো না কেন, বেঙ্গলি মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, হিন্দি মিডিয়াম হোক, তাকে কিন্তু এই বাক্সতে ধরো এবিসিডির মধ্যে উত্তর হয়তো ডি, সে ডিটা করবে। এবার রাফ করার জন্য পিছনে এরকম কাগজও দেওয়া থাকে। তাহলে এই যে 14টা এমসিকিউ থাকে, কোন চ্যাপ্টার থেকে কটা থাকে সেটা, চ্যাপ্টার কটা ভুল, কোন ইউনিট থেকে কটা থাকে সেটা আমি একটু পরে আলোচনা করছি। তার আগে এই যে এমসিকিউ 14টা হওয়ার পর এই পার্টটাকে আমরা বলি কি প্রশ্নে, পার্ট বি। এরপরেই যেটা চলে আসে সেটা হচ্ছে সেকশন 2। এই সেকশন 2 তে ভিএসএকিউ, অর্থাৎ ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন, যেগুলো এক কথায় কিংবা দু লাইনের মধ্যে, প্রায় এক লাইন দু লাইনের মধ্যে লেখার মতোই থাকে সাধারণত, এইটা থাকে। এইখানে 4টে প্রশ্ন থাকে। আমার এখানে বরং এভাবে লিখলে ভালো হয়, যেহেতু 14টা প্রশ্ন থাকে। 4টে প্রশ্ন থাকবে, কোন কোন ইউনিট থেকে থাকবে সেটা একটু পরে বলছি। 4টের মধ্যে অন্তত দুটো বিকল্প প্রশ্ন থাকে, কোনো কোনো সময় 3টেও থাকে। তাহলে অন্তত দুটো বিকল্প প্রশ্ন থাকবে, যে সব প্রশ্ন কম্পালসরি তা নয়। এই যে দুটো অংশ 14 প্লাস 4 18, এই 18 নাম্বারটাই কিন্তু এরকম একটা বুকলেটে থাকে, এরকম একটা সাদা রঙের বুকলেট থাকে, তাতে কিন্তু থাকে। এই যে ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন, এটা লেখার জন্য এরকম কিন্তু ফাঁক থাকে, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এরকম সাদা জায়গা থাকে, তার মধ্যেই কিন্তু লিখতে হবে, যথেষ্ট জায়গা থাকে, কোনো অসুবিধা কিন্তু হয় না। ধরো যে অথবা লিখবে, অথবার জন্য জায়গা দেওয়া থাকে, মেইন প্রশ্নের জন্য জায়গা দেওয়া থাকে, তো যেটা তুমি লিখবে তোমরা সেটাতেই উত্তর লিখতে পারবে। নিজেদের খাতার মধ্যে যেটা পার্ট এ যেটা দেওয়া থাকে সেটা লেখার পর ওর উপরে এইটাকে বেঁধে দিতে হয়। তাহলে সাধারণত সুতো দিয়ে বেঁধে তারপর স্টেপলও করে দিতে পারো, কারণ অনেক সময় সুতো খুলে যেতেও পারে, কিন্তু সুতো দিয়েও বেঁধে তারপর স্টেপল করে দেবে। তো এটা উপরের দিকে থাকলো, নিজের নাম, রোল নাম্বার, স্টেশন নাম যেগুলো থাকলো। যিনি এক্সামিনার খাতা দেখবেন উনি এখানে এমসিকিউ, এসএকিউ, তোমাদের সরি এমসিকিউ আর এই যে ভিএসএকিউ তার নাম্বার এখানে আমি বসাবেন, ওনার সই এসব থাকবে। এইবারে চলে আসা যাক পার্ট এ। পার্ট এ তে যে প্যাটার্নটা হয়, যে প্যাটার্নের কথা আমি বলছি, ক্লাস 11এও কিন্তু সেম প্যাটার্নই ছিল, এখানে 11 থেকে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু তোমাদের ক্ষেত্রে 11এরও যারা পরীক্ষা হয়নি, যাদের ক্ষেত্রে যেহেতু লাস্ট 2 বছর এরকম সিচুয়েশন, তারা সেই প্রশ্নটাও দেখেনি, ফেস করেনি অ্যাকচুয়ালি। তো পার্ট এ তে
একের দাগ থেকে 5 দাগ অবধি, 1 থেকে 5 দাগ অবধি 2 নম্বরে 5টা প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলোকে আমরা সাধারণত বলে থাকি কি SAQ টাইপ 1। এটা কিন্তু SAQ টাইপ 1, মানে খুব ছোট নয় খুব বড় নয়, কিন্তু 2 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন আবার 1+1 ও হতে পারে, আবার ডাইরেক্ট 2 ও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে 2 থাকে, কিছু কিছু ক্ষেত্রে 1+1 থাকে। কিছু অঙ্ক হতে পারে, থিওরিও হতে পারে। এখানে VSAQ তো তাই, এক লাইনের কিছু নিউমেরিক্যাল হতে পারে, থিওরিও হতে পারে। MCQ তে বেশিরভাগই নিউমেরিক্যাল বেস থাকে, কিছু দু একটা থিওরি বেসও থাকে কিন্তু। তাহলে এইটা থাকছে পার্ট এ। হলো এইটা হচ্ছে গ্রুপ বি। আর যেটা VSAQ যেটা ছিল, যেটা আমি একটু আগে তোমাদের বললাম, এই যে VSAQ এর নাম হচ্ছে গ্রুপ এ। তো SAQ টাইপ 1 এর পর SAQ টাইপ 2। এই SAQ টাইপ 2 টা কি না, এটা হচ্ছে গ্রুপ সি তে থাকে 3 নম্বরের 9টা প্রশ্ন। আগের বার যেরকম 2 নম্বরের 5টা প্রশ্ন ছিল, এই 2 নম্বরের 5টা প্রশ্নের মধ্যে 3টে অথবা থাকে, দুটো তো থাকবেই, 3টেই সাধারণত থাকে। তাহলে একটা চয়েস পাচ্ছ তোমরা। আর এই ক্ষেত্রে আবার যে অথবাগুলো থাকে প্রত্যেকটা, যেখানে এখানে বলছি একই ভাগফল থেকে অথবা থাকে, অর্থাৎ সেই ইউনিট থেকেই অথবা থাকবে। এরকম নয় যে অপটিক্স থেকে প্রশ্ন এসেছে আলো থেকে, তার অথবা থাকবে ইলেকট্রনিক্স থেকে, ডিসক্রিট থেকে, সেরকম কিন্তু হবে না। গ্রুপ সি তে 9টা প্রশ্ন 3 নম্বরে। এই 3 নম্বরটা আবার কেমন, 2+1 বা 1+2 কিংবা এরকম 1+1+1 এরকম থাকে। তো সাধারণত 2+1 কিংবা শুধু 3 এরকম থাকতে পারে। এখানে 9টা প্রশ্নের মধ্যে অন্তত 5টা প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। 9টার মধ্যে 5টা প্রশ্নের বিকল্প প্রশ্ন কিন্তু থাকে। তো এটা একটা সুযোগ যে আমরা এটা না পারলে পরেরটা চেষ্টা করতে হবে, কিন্তু একই ভাগফল কিংবা একই ইউনিট থেকে থাকে। নেক্সট হচ্ছে গ্রুপ ডি। এটা হচ্ছে লং অ্যানসার টাইপ কোশ্চেন, LAQ। এইখানে 5 নম্বরের 3টে প্রশ্ন, অন্তত 2টো বিকল্প প্রশ্ন থাকে। আর বিগত কয়েক বছরে এরকমও দেখা গেছে 3টেরই বিকল্প প্রশ্ন রয়েছে। তো এটাও একটা ভালো সুযোগ, কিন্তু এখানে প্রবলেম হয় অনেক সময়। অনেকেই 15 স্কোর করতে একটু সমস্যায় পড়ে। সাধারণত এই দুটো গ্রুপেই নাম্বার তুলতে গিয়ে অনেক রকম ফুল মার্কস অ্যাটেন্ড করতে একটু প্রবলেম হয়ে যায় অনেক সময়। অর্থাৎ যেটা হয়তো অথবা রয়েছে সেটা হয়তো পাচ্ছ না, কিন্তু অন্যটা যেটা পারবে সেটা হয়তো দুটোই অথবা আকারে রয়ে গেছে। তো এই সমস্যাগুলো হয়, ওই জন্য পুরো সিলেবাসটা ভালো করে পড়লে এই সমস্যাটা হয় না। এইখানে কোন ইউনিট থেকে থাকবে সেটা আমি একটু পরে বলছি। এই যে লং অ্যানসার টাইপ কোশ্চেন যেটা 5 নম্বরে রয়েছে, এইটা এরকম থাকতে পারে অথবা এরকম থাকতে পারে। সাধারণত একটাই প্রশ্ন 5 নম্বরে এরকম কিন্তু হয় না। সাধারণত 3+2 কিংবা এই টাইপটা একটু বেশি পপুলার। তো সবগুলোতে যতগুলোই গ্রুপের কথা বললাম, সেখানে থিওরি নিউমেরিক্যাল সব কিন্তু মিক্স থাকে। তো এটা হচ্ছে প্যাটার্নের কথা। আর পার্ট এ তুমি আগেই বলি সেটা বাড়িতে নিয়ে আসতে পারবে, আর এইটাকে তোমাদেরকে খাতার উপরে বেঁধে জমা দিতে হবে। টেস্ট পরীক্ষাতেও তাই, এইচএসও ফাইনাল এক্সামিনেশনও তাই। আর এটা ঘরে নিয়ে আসতে পারো। তো এইবারে প্রশ্ন হচ্ছে আমাদের তাহলে সিলেবাসের যে ধরনটা আমরা জানলাম, প্যাটার্ন কি রকম প্রশ্ন হয় কিংবা কত কত মার্কসের হয়। এইবারে মনের মধ্যে তোমাদের যেটা প্রশ্ন যে এইখানে 18, এইখানে 10, 28, এইখানে 27, 55 প্লাস 15, মোট হলো 70। এই 70 নম্বরের যে ডিভাইডটা মানে স্প্যানটা কেমন না, মোট 10খানা ইউনিটের মধ্যে সিলেবাসটা কিন্তু ছড়িয়ে রয়েছে, মোট 10টা ইউনিট। তো তার মধ্যে 11 মনে করে দেখো তোমাদের 9টা ইউনিট ছিল, এখানে কিন্তু 10টা ইউনিট রয়েছে। এবারে কোন ইউনিট কেমন, কটা চ্যাপ্টার আছে, সেখান থেকে কত নাম্বার আসে, কটা এমসিকিউ, কটা এসএকিউ, কটা ভিএসএকিউ কিংবা কটা লং অ্যানসার, সেটা নিয়ে আলোচনা আমরা এখনই করব। সবচেয়ে প্রথম যে আমাদের ইউনিট 1, একে আমরা বলি যেটা নামে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে মোট আমাদের আসে 8 নাম্বার মোট, কিন্তু চ্যাপ্টার হচ্ছে কত,
চ্যাপ্টার রয়েছে, চারটের মধ্যে প্রথম চ্যাপ্টারটা একটু দুর্বল, সেখান থেকে কম প্রশ্ন হয়, খুবই কম, কিন্তু বাকি তিনটে যথেষ্ট স্ট্রং চ্যাপ্টার, সবগুলো থেকেও আসতে পারে, কোন একটা থেকে ডমিনেটও করতে পারে। তাহলে পড়তে চারটেই ভালো করে হচ্ছে, প্রথমটা একটু সাজেস্টিভ পড়া যেতে পারে, কিন্তু যারা বেশি মার্কসের জন্য পড়বে 60 প্লাস কিংবা 60 এর রাউন্ডে পেতে যাওয়া রিটেনে, তাদেরকে সবই পড়তে হবে, কোনো রকম কোনো এক্সকিউজ রাখা যাবে না। তো এই 8 নম্বরের মধ্যে এমসিকিউ থাকে দুটো আর এসএকিউ টাইপ 2 অর্থাৎ গ্রুপ সি। তো গ্রুপ সি তে পাওয়া যায় 3 নম্বরের দুটো। তাহলে দেখো 8 কিন্তু হয়ে গেল। এইখানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের যে কম্বিনেশনটা দাঁড়াচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে কি না, সিলেবাসে 8 মার্কস, কোনো ভিএসএকিউ প্রশ্ন নেই ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, অলসো কোন রকম লং প্রশ্ন এখানে কিন্তু থাকছে না, আর 2 মার্কসের কোনো প্রশ্ন থাকছে না। তাহলে প্রস্তুতি নেওয়ার সময়, অধ্যায়গুলো পড়ার সময়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পড়বে সবই, কিন্তু একটু সিলেবাস সম্বন্ধে, প্যাটার্ন সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকা দরকার, যাতে করে নাম্বার স্কোর করতে কোনো রকম সমস্যা না হয়। এরপর যেটা ইউনিট 2, তোমরা যেটা স্থির তড়িৎ নিয়ে আমি বললাম, তো তোমরা জানো স্থির তড়িতে 4টে চ্যাপ্টার। স্থির তড়িতে প্রাথমিক ঘটনাবলী, আমি সেটা বলিনি, আবার বলে দিই যদি কারো জানা না থাকে। দ্বিতীয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র, থার্ড হচ্ছে তড়িৎ বিভব, ফোর্থ হচ্ছে ধারকত্ব ও ধারক। কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে বাংলায় বলি আমরা প্রবাহী তড়িৎ। এখানেও 8 নাম্বার থাকে, কিন্তু এইখানে আমাদের এমসিকিউ একটাই থাকে, এসএকিউ টাইপ 1 অর্থাৎ যেটা গ্রুপ বি তে ছিল সেইটা থাকে 2 নম্বরে একটা, আর লং অ্যানসার টাইপ কোশ্চেন থাকে কিন্তু 5 নম্বরে একটা। তাহলে মোট দেখো 8 কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে প্যাটার্নে দেখো, এখানে ভিএসএকিউ নেই, এসএকিউ টাইপ 2 নেই, এইখানে চ্যাপ্টার সংখ্যা হচ্ছে 3টে। অনেক সময় স্কোর করতে প্রবলেম হয়। 3টের মধ্যে লাস্ট যে চ্যাপ্টার তড়িৎ শক্তি ও ক্ষমতা, সেখান থেকে খুব কম প্রশ্ন আসে, মাঝে সাঝে আসে। মূল চ্যাপ্টার দুটো যেখান থেকে নাম্বার বেশি আসে সেটা হচ্ছে ওহমের সূত্র অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার কারশফের সূত্র। তো এইখানে মোট চ্যাপ্টার হচ্ছে 3টে। নেক্সট হচ্ছে ইউনিট 3 কি না, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক ইফেক্ট অফ current and magnetism। তোমরা বইতেও দেখবে এরকম বলা রয়েছে। বাংলা যদি বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব। এই যে ইউনিট থেকে ইউনিট 3 বলা হচ্ছে, এইটা হচ্ছে ফুল মার্কস 8, আর এইখানে এমসিকিউ থাকছে দুটো, ভিএসএকিউ থাকছে একটা, আর কি না আর থাকছে আমাদের এখান থেকে 2 থেকে 3 হয়ে গেল। নেক্সট যেটা আমাদের এখানে থাকছে সেটা হচ্ছে এমসিকিউ দুটো হলো, একটাই হলো, আর 2 নম্বরের একটা থাকছে অর্থাৎ এসএকিউ টাইপ 1। তাহলে দেখো 2 2 4 একে 5 হয়ে গেল। আর এসএকিউ টাইপ 2 অর্থাৎ গ্রুপ সি তে থাকে একটা। তাহলে দেখো টোটাল কিন্তু হয়ে গেল 8 মার্কস। এখানে তোমাদের পড়তে হবে কটা না, এখানে চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে দুটো, কিন্তু এই দুটোর মধ্যে প্রথম চ্যাপ্টার প্রচুর বড়, তড়িৎ চুম্বকত্ব। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে পুরো চ্যাপ্টারটা দখলে রাখতে একটু সমস্যা হয়, কিন্তু তারপরের চ্যাপ্টার পদার্থের চৌম্বক ধর্ম, সেটা অনেকেই কিন্তু ভালো পারে। তো তোমাদের পুরোটাই পড়তে হবে 8 মার্কস তুলতে গেলে। ইউনিট 4 এ মোট এখানেও দুটো চ্যাপ্টার রয়েছে। তো এটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন
and alternating current. এইখান থেকে টোটাল 8 মার্কসের কোশ্চেন হয়। তো এই 8 মার্কসের কোশ্চেনের মধ্যে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, এমসিকিউ এখানে থাকছে কটা না দুটো, নেক্সট থাকছে ভিএসকিউ একটা, আর লং অ্যানসার টাইপ কোশ্চেন কিন্তু এখান থেকে একটা থাকে 5 into 1। টোটাল দেখো 8 হলো। এখানে দুটো চ্যাপ্টার পড়তে হয়, দুটোই কিন্তু তড়িৎচুম্বকীয় আবেশ খুব ছোট নয় মোটামুটি, কিন্তু পরিবর্তী প্রবাহ। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি। এসি চ্যাপ্টারে কিন্তু যথেষ্ট বড় অনেক কিছু থিওরি রয়েছে, তো এটাও একটা চ্যালেঞ্জিং, কিন্তু ভালো করে পড়তে হবে, দেখতে পড়তে হবে। তো এখানে হচ্ছে চ্যাপ্টার সংখ্যা দুটো। ইউনিট 5 যেটা হচ্ছে সবচেয়ে সহজের মধ্যে, কারণ হচ্ছে নাম্বার তোলার ক্ষেত্রে এটা খুব সুবিধাজনক, কারণ এইখান থেকে 3 মার্কস আসে, আর চ্যাপ্টার হচ্ছে একটাই চ্যাপ্টার, আর প্রশ্ন একটা এমসিকিউ আর এসএকিউ টাইপ 1 অর্থাৎ 2 নম্বরের একটা। তো কোনো বড় প্রশ্ন 3 মার্কসের নেই, এবং চ্যাপ্টারও খুব ছোট, 5 পাতার মতো চ্যাপ্টার। তো এটা 3 এ 3, কিন্তু প্রায় বেশিরভাগ ছেলেমেয়েরাই তুলে নেয় খুব সহজে। তো এটা তোমাদের জন্য টার্গেটেড খুব সহজে। নেক্সট হচ্ছে ইউনিট 6, যেটা খুবই প্রবলেম। এটা হচ্ছে অপটিক্স। এইখানে মোট আছে 14 নাম্বার, কিন্তু নাম্বার বেশি যেরকম দেখতে পাচ্ছ, এখানে প্রবলেম অনেক রয়েছে। মোট চ্যাপ্টার কিন্তু রয়েছে 7টা, কিছু কিছু বইতে 8টা, আবার কিছু বইতে 6টা, আমি বলছি। তো এইখানে আগে আমি সিলেবাসের কথা বলার আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই। তো এমসিকিউ থাকছে দুটো, তারপরে থাকছে ভিএসকিউ একটা, তারপরে থাকছে এসএকিউ টাইপ 2 অর্থাৎ গ্রুপ সি প্রশ্ন 3 মার্কসের কোশ্চেন, সেটা থাকছে দুটো। লং অ্যানসার টাইপ কোশ্চেন থাকছে একটা, এখান থেকে লং প্রশ্নও থাকে। চ্যালেঞ্জিং কেন এখানে বলি, মোট চ্যাপ্টার সংখ্যা 7টা। আলোর প্রতিফলন প্রথম, আলোর প্রতিসরণ, গলীয় তলে আলোর প্রতিসরণ অর্থাৎ লেন্স, চতুর্থ হচ্ছে আলোর বিচ্ছুরণ, পঞ্চম হচ্ছে আলোকীয় যন্ত্রাদি, ষষ্ঠ হচ্ছে আলোর অপবর্তন সমাবর্তন একসঙ্গে আছে। আমি যদি ছায়াপ্রকাশের বই অনুসারে বলি, তাহলে সমাবর্তন অপবর্তন আলাদা ধরলে 8টা চ্যাপ্টার, কিন্তু 7টা চ্যাপ্টার। তো 7টা থেকেই আসবে কোনো গ্যারান্টি নেই, আবার আসতেও পারে। তাহলে প্রস্তুতিটা একটু চাপের রয়েছে, কারণ হচ্ছে দেখা গেল এই 14 নম্বরের মধ্যে হয়তো 7 নম্বর একটা চ্যাপ্টার থেকে এসে গেল, সেটা কোন চ্যাপ্টার সেটা বলা মুশকিল। সাধারণত আলোর প্রতিসরণ এবং আলোর ব্যতিচার, কিছু ক্ষেত্রে লেন্স, এদের থেকে প্রশ্ন বেশি হয়, কিন্তু এটা গ্যারান্টেড নয়, আলোকীয় যন্ত্রাদি থেকেও হয়। কিন্তু আলোর প্রতিফলন এবং আলোর বিচ্ছুরণ, এই দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন একটু কম হয়। তো তোমাদের প্রস্তুতি নেওয়ার সময় যদি ফুল মার্কস পেতে হয়, তাহলে কিন্তু পুরো 7টা চ্যাপ্টার করা। তো এখানে অনেক থিওরি, অনেক নিউমেরিক্যাল রয়েছে, এটা খুব টাইম টেকিং, পড়তে গেলেও কিন্তু 2 মাস মতো কিংবা আরো বেশিও লেগে যায়, আর বলতে গেলে আরো বেশি, ক্লোজ টু 2.5 মাস মতো লেগে যায় পুরো অপটিক্সটাই পড়তে, তাহলে অত সময় লাগে। তাহলে এই ইউনিটটাকে একটু খুব কড়া ভাবে তোমাদের নজর দিতে হবে, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 7, এটা একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর নাম্বার তোলার ক্ষেত্রেও। এটা হচ্ছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার। এই যে গ্রুপটা রয়েছে অর্থাৎ এই ইউনিট, এটা তোমাদের জন্য সুবিধা এই কারণে, চ্যাপ্টার হচ্ছে একটাই চ্যাপ্টার কিন্তু, আর নাম্বার হচ্ছে 4। তাহলে একটা চ্যাপ্টারে 4 তোলা তোমাদের জন্য সহজ, কারণ চ্যাপ্টারটা পড়লেই তুমি জানো যে হ্যাঁ 4 মার্কস আমি অ্যাটেম্প করার চেষ্টা করতে পারি, কারণ একটাই চ্যাপ্টার। আর এখানে তোমাদের এমসিকিউ থাকে একটা, আর এসএকিউ টাইপ 2 অর্থাৎ গ্রুপ সি প্রশ্ন 3 নম্বরের, যেটা
সেটা একটা। তো দেখো সুন্দর 4 নাম্বার হয়ে গেল। তো এটা একটা টার্গেটেড গ্রুপ তোমাদের জন্য। নেক্সট গ্রুপটাও তোমাদের জন্য টার্গেটেড, তার কারণ হচ্ছে দুটো চ্যাপ্টার আর সহজ চ্যাপ্টার, সবাই পারে আর সবাই এখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা প্রচুর। অ্যাটমস এন্ড নিউক্লিয়াস মানে কি না, এখানে যেরকম ইউনিট 7 এর চ্যাপ্টার ডুয়াল নেচার অফ রেডিয়েশন ম্যাটার, এর বাংলাতে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, যেখানে আলোক তড়িৎক্রিয়া অধ্যায়টা রয়েছে সেখানে। তো এই অ্যাটমস এন্ড নিউক্লিয়াসে মোট যে নাম্বার হচ্ছে সেটা হচ্ছে 6, আর চ্যাপ্টার হচ্ছে কয়টা না দুটো। প্রথম চ্যাপ্টার হচ্ছে পরমাণু, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। দুটোই সহজ চ্যাপ্টার, কেমিস্ট্রির একটু কানেকশন রয়েছে, ক্লাস 10 এর পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারেরও একটু ছাপ রয়েছে, তো পড়তে সুবিধে, নিজেরাও পড়তে পারবে। তাহলে এই চ্যাপ্টার থেকে যে 6 নাম্বার রয়েছে, এই 6 কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা তুলতে পারে। তো এই 6 মার্কস যেটা রয়েছে ডিস্ট্রিবিউশনটা কেমন, এমসিকিউ একটা, তারপর রয়েছে এসএকিউ টাইপ 1 অর্থাৎ গ্রুপ বি প্রশ্ন 2 নম্বরের একটা, আর এসএকিউ টাইপ 2 যেটা 3 নম্বরের সেটা একটা, মিলে দেখো 6 নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে। এবার আসছে যা ইউনিট 9, যার নাম হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস। দুটো চ্যাপ্টার কিন্তু নাম্বার 8, তাহলে এটা 8 এ অ্যাড করার একটা সুযোগ। তার মধ্যে কিন্তু দুটো চ্যাপ্টারই যথেষ্ট বড় আর খুবই কনসেপচুয়াল। প্রথম চ্যাপ্টার হচ্ছে অটো পরিবাহী এবং ইলেকট্রনিক্স, যথেষ্ট বড় চ্যাপ্টার, ভালো মতো বড় চ্যাপ্টার, তড়িৎচুম্বকের মতো একটা বড় চ্যাপ্টার, আর খুবই কনসেপচুয়াল জিনিস, মানে খুবই ধারণা ভালো মতো তৈরি করতে হবে, না হলে একটু যদি ঘুরিয়ে প্রশ্ন হতো লেখা মুশকিল, এটাতে একটু সময় দিতে হয়। আর দ্বিতীয় চ্যাপ্টারে ডিজিটাল বটনি, অর্ধপরিবাহীর তুলনায় ছোট চ্যাপ্টার, কিন্তু সেখানেও কনসেপচুয়াল ব্যাপার রয়েছে, কিন্তু একটু সহজ। সেটা অনেকেই যাদের কম্পিউটারে একটু ধারণা রয়েছে তারা সেখানে বাইনারি, ডিজিটাল, বাইনারি, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, আমাদের এই দশমিক পদ্ধতি, দিক পদ্ধতি, এগুলো নিয়ে আলোচনা কিছু করে নিয়েছে তারা, তো তাদের জন্য একটু সুবিধা হয় যারা কম্পিউটারে কিছু কোর্সেস গুলো করেছে। তো এখানে দুটো চ্যাপ্টার মিলে 8 নাম্বার, আর এইখানে কত কত থাকে না, একটা এমসিকিউ, তারপর হচ্ছে এসএকিউ থাকছে, ডিএসএকিউ সরি 1 নম্বরে যেটা, অর্থাৎ এইটা একটা, আর এসএকিউ টাইপ 2 অর্থাৎ 3 নম্বরের দুটো মিলে এটা 8 নাম্বার। দুটো চ্যাপ্টার করে কিন্তু 8 নাম্বার, whereas স্থিরতড়িতে 4টা চ্যাপ্টার করে 8 নাম্বার, অপটিক্সে 7টা 8টা চ্যাপ্টার করে 14 নাম্বার। তো এই গ্রুপগুলোকে একটু বেশি জোর দিতে হবে যাতে এগুলো ফুল মার্কস পাও, আর সেখানেও পেলে ভালো, অবশ্যই ভালো, কিন্তু যেগুলোতে কম পরিশ্রমে পাওয়া যাবে নাম্বার সেগুলোকে আগে দখলে কিন্তু রাখতে হবে, এগুলোতে কিন্তু সবাই ভালো রেজাল্ট করে। লাস্ট ইউনিট হচ্ছে ইউনিট 10, তার নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, বাংলায় আমরা বলি সঞ্চার ব্যবস্থা। এইখানে চ্যাপ্টার কিন্তু একটাই, ওই জন্য সুবিধে, আর নাম্বার হচ্ছে 3, তার মধ্যে একটা এমসিকিউ, আর গ্রুপ বি যে এসএকিউ টাইপ 1 অর্থাৎ এইটা যেটা গ্রুপ বি বলেছিলাম আমি, যেটাকে আমরা পার্ট এ বলি, সেইখানে 2 নম্বরের একটা প্রশ্ন, তার মানে কোনো 3 নম্বরের প্রশ্ন থাকে না, সেটা ম্যাথমেটিক্যাল কিংবা থিওরিটিক্যাল প্রশ্ন হতে পারে। চ্যাপ্টারটা খুব বড় খুব ছোট নয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সময় যে চ্যাপ্টার তার থেকে একটু বড়, কিন্তু চ্যাপ্টার একটু কনসেপচুয়াল ব্যাপারে রয়েছে, মানে খুব সহজ হবে না এই চ্যাপ্টারটা, কিন্তু প্রশ্ন যেহেতু সহজ আছে ওই জন্য 3 এ 3 তোলা কিন্তু খুব একটা সমস্যা 2019 অবধি কিন্তু কারোই হয়নি। তো ওই জন্য বলবো এটা হচ্ছে এবার প্যাটার্ন। তো পড়ার ধরন তোমাদের আমি যেটা বলেছি আবার বলবো যে পড়তে তো সবই হবে, কিন্তু যে ইউনিটে কম চ্যাপ্টার আর নাম্বার ডিস্ট্রিবিউশন সেইগুলোকে ভালো, তোমাদের জন্য যেটা চ্যালেঞ্জিং আমার যেটা মনে হয় অপটিক্স গ্রুপে 14 তে 14 তোলা, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার, আর এই ইউনিট 4 এ অনেক সময় ইউনিট 3 তে তড়িৎ চুম্বকত্ব যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে স্কোর করতে অনেক সময় সমস্যা হয়। আর ইউনিট 2 যে 3টে চ্যাপ্টার, প্রথম দুটো চ্যাপ্টারে কি হয়, অনেক সময় সেকেন্ড চ্যাপ্টার যেটা কারশফের সূত্র বলি সেটা কিন্তু অনেকেই ভালো করে পারে না, তো সেখান থেকে নিউমেরিক্যাল এলে কিন্তু একটু প্রবলেম হয়। ওহমের সূত্র সবাই ভালো করে পারে,
তো তোমাদের যেগুলো প্রবলেম হবে তোমাদের সারা বছর পড়তে গিয়ে, সারা বছর বলা ভুল, তোমার সময় তো সেই 7-8 মাসই পাওয়া যায় কি 6-7 মাসই পাওয়া যায় টেস্ট পরীক্ষা অবধি, তো তার মধ্যে তো বই শেষ করতেই হয়। তো তার মধ্যে যেগুলো সমস্যা কিংবা যেগুলো একটু কঠিন মনে হবে সেগুলো একটু বেশি সময় দেবে, আর যেগুলো তোমরা তাড়াতাড়ি পারবে, সহজে পাচ্ছ, সেইগুলো তোমরা একটু স্পিডে পড়ে নেবে। তো এই জন্য আমি বলবো তোমাদের ইউনিট 1 তোমরা সবাই ভালো করে পারবে, ইউনিট 5 ও, ইউনিট 7 ও, ইউনিট 8 ও, ইউনিট 9 ও, বাকিগুলোকে একটু ভালো করে নজর দিতে হবে। তো আশা করি আমি যতটা শর্টের মধ্যে তোমাদের সিলেবাস সম্বন্ধে বলতে পারি সেটা বললাম। যদি কারো কোনো বুঝতে অসুবিধা কিংবা কোনো জিজ্ঞাসা থাকে এই সংক্রান্ত তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের আরো ডিটেইলসে জানার থাকে তাহলে পরে বলবে, আমি তাহলে তার জন্য ভিডিও বানিয়ে দেবো, কমেন্ট করে জানাবে। এই ভিডিওতে এই অবধি, আমরা পরের ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই।